আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ। তো তোমাদের কলেজ জীবনে সবথেকে বেশি যে ভুল করো 7টি, অর্থাৎ এই 7টা ভুল করলে তুমি কিন্তু কলেজ জীবনে বা কলেজ জীবনে তো প্যারা খাবাই খাবা, প্লাস অ্যাডমিশনে কোথাও কিন্তু চান্স পাবা না। তো জানোই যে তোমাদের আশেপাশে অনেক ভাইয়া আপুরা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা যে তারা যদি কোথাও চান্স না পায় কিরকম ফ্যামিলি প্রেশার, তোমার পরিবেশের যে একটা প্রেশার থাকে, দেন যে তোমার আশেপাশে যতগুলো লোক থাকে তারা কি রকম ভাবে তাদেরকে ক্রিটিসাইজ করে। তো তুমি কি চাও তোমার জীবনে ঠিক এরকম দিনগুলো আসুক? যদি তুমি না চাও তাহলে এই ভিডিওটা ঠিক তোমার জন্য। তো তুমি তোমার কলেজ জীবনের শুরু থেকে যেভাবে যে 7টা ভুল তুমি অ্যাভয়েড করলে তুমি পরবর্তীতে অ্যাডমিশনে ভালো কিছু করতে পারবা, সেই 7টা ভুল বা সেই 7টা মারাত্মক ভুল তোমাদের সামনে আমি আজকে শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে এই ভুলগুলো তোমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তো ঠিক আছে, তো তাহলে দেখো, তো আমি 7টা ভুল লিখে রাখছি। দেখো, এখানে 7টা ভুল দেওয়া আছে কি কি তোমার প্রবলেম হতে পারে। তো দেখো, তো আমি এখানে তোমাদের সব থেকে বেশি যে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো যে এই 7টা পয়েন্ট তোমরা একটু তোমার লাইফের সাথে রিলেট করার চেষ্টা করো। ঠিক আছে, তো দেখো, প্রথম যে পয়েন্ট আমি লিখছি যে স্পষ্ট লক্ষ্য ও মোটিভেশন। অর্থাৎ তুমি যে কলেজ লাইফটা শুরু করলা, দেখো তুমি কিন্তু এসএসসি লাইফটা পার করে কিন্তু কলেজ লাইফে আসছো। দেখো তোমার জীবনে এসএসসি লাইফের যে রেজাল্ট বা যাই কিছু বল না কেন, পড়াশোনা এই লেভেলে কিন্তু আহামরি একটা ইফেক্ট ফেলে না। তুমি এই লেভেলটা তুমি পাস করে পরবর্তী তুমি ডিসাইড করতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কি হতে চাও, ইঞ্জিনিয়ার নাকি ডক্টর নাকি তুমি ভার্সিটিতে পড়তে যাও। তো এই জায়গা থেকে এইটা হচ্ছে তার একটা স্টেজ বলতে পারো, মানে ট্রানজিশনাল স্টেজ বলতে পারো, তোমার জীবনকে পরিবর্তন করতে পারে এমন একটা স্টেজ এই 2টা বছর। তো এই 2টা বছরের মধ্যে তোমাকে শুরু করতেছো তোমরা জাস্ট। তো এই প্রথম যে পয়েন্ট, তোমাকে স্পষ্ট লক্ষ্য রাখা লাগবে যে আমি অ্যাকচুয়ালি কি হতে চাই, যে তোমার ডাক্তার হতে চাই নাকি ইঞ্জিনিয়ার নাকি ভার্সিটিতে পড়তে চাই। তোমার যদি এই লক্ষ্যটা ফিক্স থাকে, তুমি এই চিন্তা মাথার মধ্যে নিয়েই কিন্তু পড়াশোনায় বসতে হবে তোমাকে। তো আমার জীবনের কথা বলি, তো আমি যখন প্রথমে কলেজ লাইফে আসি, তো আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হবো। তো সেক্ষেত্রে আমি কি করতাম, আমাকে সবসময় মাথার মধ্যে এই জিনিসটা আসতো যে আমাকে এনি হাউ ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতেই হবে। এর জন্য যা যা কষ্ট বা যত ধরনের স্যাক্রিফাইস করার লাগে না কেন, সব কিছু স্যাক্রিফাইস আমি করব। তো তোমাদেরকে এই চিন্তাটা মাথায় রাখতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি হতে চাই। তুমি ডাক্তার হতে চাও নাকি ইঞ্জিনিয়ার নাকি বিভিন্ন ভার্সিটিতে পড়তে চাও, তোমার যদি এই চিন্তাটা মাথা থাকে, এই কথা যখনই মাথার মধ্যে আসবে তখনই কিন্তু তোমার একটা পড়াশোনা করা যে গতিটা সেটা একটু পুশ করবে। তুমি অটোমেটিক্যালি পড়াশোনার গতিটা একটু বেড়ে যাবে তোমার। তো সেই ক্ষেত্রে তোমার জন্য এক্সট্রা বেনিফিট হচ্ছে যার ফলে তুমি তোমার লক্ষ্যটাকে ফিক্স রাখতে পারতেছো। দেন এখান থেকে তোমার কিন্তু মোটিভেশনটা গ্রো করবে। ভাই মোটিভেশনটা কি অ্যাকচুয়ালি দরকার জীবনে? হ্যাঁ ভাই, মোটিভেশনটা দরকার জীবনে। কারণ তুমি যখন পড়াশোনা করবে ভাই, এটা আমি বলতে কি তোমার স্টেজে যখন আমি ছিলাম তখন আমার ক্ষেত্রে এই বিষয়টা কাজ করতো কিরকম। দেখো, আমি পড়াশোনা করতেছি, এক নাগাড়ি কোনো কিছু কাজ কিন্তু ভালো লাগে না, অর্থাৎ একঘেয়েমি কোনো কিছু কিন্তু ভালো লাগে না। তো তুমি পড়াশোনা করতেছো, আজকে করতেছো কালকে করতেছো, দেখো যে 3 দিন কেন পড়াশোনা করতে পারতেছো না, যার কারণে পড়াশোনা একটা ব্যাঘাত ঘটে। তো তোমার মধ্যে সেই মোটিভেশনটা গ্রো করতে পারো যে আমাকে ভালো কিছু করতে হবে ভবিষ্যতে, তাহলে কিন্তু এই মোটিভেশনের কাজ করার কারণে কিন্তু তোমার মধ্যে কিন্তু পড়াশোনার গতিটা আগের থেকে কয়েক গুণ লেভেলে বেড়ে যাবে। তো তুমি এই মোটিভেশনের জন্য কখনো সফলতার গল্প শুনবা না। কে বললাম? তো কখনোই ভালো যে যারা সফল তাদের গল্প শুনবা না, তুমি শুনবা যারা ব্যর্থ। কারণ তুমি সফলতার গল্প শুনে কোনো কিছু শিখতে পারবা না, বরঞ্চ হতাশ হবা যদি ওই সফলতার গল্পের মধ্যে তোমার মধ্যে কোনো একটা গুণ না থাকে, তাই না? এখন যদি তুমি ব্যর্থতার গল্প শোনো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে তুমি কোনো একটা ভাইয়া বা আপুর সাথে কথা বলতেছো, ভাইয়া যে অ্যাডমিশন ফেজে ব্যর্থ, মাথা ভালো কিছু করতে পারে নাই, ইনশাল্লাহ আল্লাহ ওর জন্য উত্তম কিছু রাখছে, এটা আমরা জানি। বাট এই মুহূর্তে তো আমাদের জানতে হবে যে তারা কি কি ভুল করছে যার কারণে সে অ্যাডমিশন চান্স পাইলো না কোথাও। তুমি যদি সেখান থেকে জানতে পারো যে ভাইয়া আমি এই ভুলটা করছিলাম, তুমি এই ভুলটা করো না, তো তাহলে তুমি কিন্তু অটোমেটিক্যালি ওই জিনিসটা জানার মাধ্যমে কি তুমি আর ওই ভুলটা করতে চাবে কখনো? না, কখনোই করতে চাবা না। কারণ কি তুমি জানো যে অটোমেটিক্যালি যে ওই ভাইটা ওই ভুল করার কারণে এই কোথাও চান্স পেয়ে নাই, তাহলে তুমি ওই জায়গা থেকে একটা মোটিভেশন গ্রো করলা কিন্তু। তো এই জন্য মোটিভেশন তোমার মধ্যে রাখতে হবে যে কনসিস্টেন্টলি যে আমাকে এই ভালো কিছু করতে হবে, এর জন্য যে যে ভুলগুলো আছে এগুলো আমার অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কথা কি বলতো, তোমাকে সুস্পষ্ট একটা লক্ষ্য রাখার লাগবে যে আমি অ্যাকচুয়ালি কি হতে, ডাক্তার না ইঞ্জিনিয়ার নাকি ভার্সিটিতে, এটা রাখবা। দেন মোটিভেশন নিজের মধ্যে গ্রো করবা কিভাবে, বাবা মার দিকে তাকাবা, বাবা মা কিরকম কষ্ট করতেছে তাদের দিকে তাকাও। তারা দেখো আমাদের কাছে কিছু চায় না ভাই, আমার কাছে টাকা পয়সা কোনো কিছু চাচ্ছে না, তারা চাচ্ছে কি বলতো, আমার সন্তানটা ভালো কোনো জায়গায় পড়ুক, সেখান থেকে তারা যে একটা নাম পায় যে অমুকের ছেলে অনেক ভালো কিছু করছে বা অমুকের মেয়ে এখন ভালো কিছু করছে। বাবা মারা ঠিক এই জিনিসটা চায় কিন্তু। তো বাবা মার মুখে হাসি ফোটানোটাই কিন্তু তোমার জীবনে সব থেকে বেস্ট মোটিভেশন হতে পারে। ঠিক আছে, তো 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ওভার এস্টিমেশন। এটা মানে কি ভাই? এটা মানে একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছি তোমাকে, দেখো। তো দেখো, তোমরা যারা অনেকে টপার আছো, স্কুল টপার বলতে পারো, তারা মনে করো এসএসসি তে অনেকে 1200+ বা 1250 এরকম পাইছো, যে তুমি জানো যে ভাই আমি তো 1200+ পেতাম, আমি ভালো স্টুডেন্ট, আমি অনেক ভালো কিছু করব।
দেখ এটা একটা ওভার কনফিডেন্ট না, ওভার কনফিডেন্স না যে আমি ভালো কিছু করব, মানে তোমার অটোমেটিক্যালি তুমি বোঝাইতেছো যে তুমি এখানে অনেক কিছু ভালো কিছু করবা, তার আগে ভাগে তুমি সবকিছু জানো। ভাই তুমি জাস্ট কলেজ লাইফটা স্টার্ট করলা, তুমি যদি এখনই এই মেন্টালিটিতে বড় হও যে আমাকে কেউ কাটাইতে পারবে না এরকম, তাহলে তুমি কিন্তু জীবনে সব থেকে বড় ধরা খাবা। তো আমার জীবনে অনেক ফ্রেন্ড দেখছি যারা স্কুল লেভেলে ইভেন থানা ফার্স্ট, বোর্ড ফার্স্ট ছিল। আমার এক ভাইয়ের কথা বলি, সে বোর্ডে সেকেন্ড ছিল কিন্তু অ্যাডমিশনে কোথাও চান্স পায় নাই। এইচএসসি লাইফ, তো এইচএসসি লাইফটা আছে এরকম যে ওভার কনফিডেন্ট থাকা যাবে না, তুমি তোমার মধ্যে যতটুকু আছে তুমি অতটুকু ইউটিলাইজ করবা। ঠিক আছে, যে এখানে ভাবার কিছু নেই যে আমি এসএসসি তে ভালো করছি থেকে এইচএসসি তে ভালো করবো, এসএসসি তে খারাপ করছি থেকে এইচএসসি তে খারাপ করবো, এরকম কোনো কিছু কথা নাই। যে ভালোভাবে পড়াশোনা করবে, কনসিস্টেন্টলি ফলো করে পড়াশোনা করবে, সে অবশ্যই গেইন করবে। তো এই জিনিসটা তোমার মাথার মধ্যে আনা যাবে না যে আমি এইচএসসি তে অনেক ভালো করছি অটোমেটিক্যালি এইচএসসি তো ভালো করবো, এটা কখনোই আনবা না। ঠিক আছে, তো মাথার মধ্যে রাখবা যে আমাকে আমি যেদূর আছি সেটাকে পুশ করে কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। ঠিক আছে, তাহলে ওভার এস্টিমেট আনলে কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স অটোমেটিক্যালি গ্রো করতে, যেটা তোমার জন্য কিন্তু অনেক হার্মফুল। তো চেষ্টা করবা যে এরকম যে চিন্তাটা কখনোর মধ্যে তোমাদের মধ্যে না আসে। ঠিক আছে, এই দুটো তোমাদের জন্য কি পয়েন্ট। দেন তোমাদের অনেকের টার্গেট থাকে যে আমি শুধু জিপিএ 5 পাবো। এই এডমিশন সিজন অর্থাৎ এইচএসসি লাইফটা শুধু জিপিএ উপর চলে না, যে তোমরা এসএসসি তে আসছো শুধু জিপিএ দিয়ে কিন্তু হয়ে যায়, জিপিএ প্লাস মার্ক হলে ভালো কোনো কলেজ, বাট অ্যাডমিশনে কিন্তু তুমি যতই জিপিএ পাবা, বোর্ড ফার্স্ট হও, কোনো ডাজেন্ট ম্যাটার, এগুলো কোনো পরোয়া করেন তারা, অথরিটি কখনো পরোয়া করে না, কোনো ভার্সিটি বা যে কোনো মেডিকেল, তারা কি করে, তারা একটা অ্যাডমিশন টেস্ট নেয় বা একটা ভর্তি পরীক্ষা নেয়, তার মাধ্যমে ডিসাইড করে। তো দেখো তুমি যখন এইচএসসির জন্য পড়তেছো, শুধু এ প্লাসের জন্য পড়তেছো, তখন কিন্তু তুমি যেগুলো কঠিন, দেখো বোর্ডে কিন্তু আহামরি কঠিন জিনিস আসে না, যেগুলো একটু কঠিন, যেগুলো বোর্ডে আসে না, তুমি তখন স্কিপ করে যাচ্ছ। বাট অ্যাডমিশনে কিন্তু যে জায়গায় তুমি স্কিপ করো সেখান থেকে কোশ্চেন করে, অর্থাৎ তুমি কাজ করতেছো কিরকম, যেটা একটু কঠিন সেই জিনিসটা আমি স্কিপ করতেছি, যেটা একটু কঠিন কনসেপ্ট সেটা আমি স্কিপ করে সহজগুলো পড়তেছি, যার কারণে কিন্তু তুমি দেখবা তোমার একটা চ্যাপ্টারের, মানে একটা চ্যাপ্টারে 100%-এর মধ্যে তুমি দেখবা যে 30% কিন্তু একটু কনসেপচুয়াল জিনিসপাতি থাকে, তুমি কিন্তু এটা পুরোটা স্কিপ করতেছো, পুরোটা কি করতেছো, স্কিপ করতেছো, যার কারণে কিন্তু তুমি কিন্তু ধরা খাবা অ্যাডমিশনে। তো এই চিন্তা মাথায় আনা যাবে না যে আমাকে এ প্লাস পেতে হবে, তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি আমার যতটুকু কনসেপ্ট দরকার পরবর্তী লাইফের জন্য, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, যে কোনো কিছুর জন্য সবগুলো আমি এখানে কভার করব। ঠিক আছে, তো এখানে আবার যারা মেডিকেল আছেন তাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, ভাইয়া মেডিকেল তো ম্যাথ আসে না, আমি কেন ম্যাথগুলো করবো। এটা সব থেকে তোমার জীবনে সব থেকে রুইন করার জন্য এই পয়েন্টটা যথেষ্ট, তোমাকে ধ্বংস করার জন্য। দেখো ভাই তুমি যে মেডিকেল চান্স পাও তার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। তুমি জাস্ট তোমার মেন্টালিটিকে এভাবে গ্রো করতে পারো যে মেডিকেল আমার পড়ার ইচ্ছা বা স্বপ্ন তোমার থাকতে পারে, বাট তুমি যে চান্স পাবে এমন কোনো নিশ্চয়তা নাই কিন্তু। তাহলে আমাদের ব্যাকআপ হিসেবে রাখতে হবে না? তাহলে আমাদের আলটিমেটলি ম্যাথ করাই লাগতেছে। তুমি যদি একাডেমিক থেকে এই টাইমটা দিয়ে ম্যাথ করে আসো তাহলে তোমার জন্য কি কোনো প্রবলেম হবে? কখনো কোনো প্রবলেম হবে না। তো চিন্তা করবা যে আমাকে এ প্লাস পাইতে হবে এমন কোনো কথা নাই, আমাকে অবশ্যই অ্যাডমিশন যা আসে সবকিছু এ টু জেড কভার করে যেতে হবে। তুমি যদি একাডেমিক লাইফ থেকে খুব ভালোভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারো তাহলে কিন্তু দেখবে যে অটোমেটিক্যালি তুমি এইচএসসি এ প্লাস পেয়ে যাচ্ছ, সাথে আবার কি বলতো, সাথে তুমি আবার এডমিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারতেছো। তাহলে একসাথে কিন্তু তোমার দুইটা কাজে হচ্ছে। তো যারা শুধু এ প্লাসের জন্য পড়বা তারা কিন্তু অ্যাডমিশন ধরা খাবা। তো যতই কঠিন কিছু আসুক না কেন সেগুলো কখনোই স্কিপ করবা না, কঠিন সহজ যা আসুক না সবগুলা হাতে কলমে ধরে শিখে প্রত্যেকটা কনসেপ্ট শিখে আগাবা। তো এখানে অনেকে যারা মুখস্থ করে, ভাই মুখস্থ করবা না, ফিজিক্স ম্যাথ এগুলো মুখস্থ করার বিদ্যা না ভাই, এগুলো প্রত্যেকটা জিনিস বোঝার বিষয়। তো যদি কখন দেখা যায় কোনো একটা বিষয় তুমি বুঝতেছো না, তার মানে বুঝবা যে তো ওই বিষয়ে তুমি টাইম দিচ্ছ না। তুমি একটা বিষয় টাইম দাও, ভালো কোনো স্যারের কাছে পড়ো, তাহলে তুমি দেখবে যে অটোমেটিক্যালি সেই বিষয়টা তোমার ভালো লাগা কাজ করতেছে। ঠিক আছে, তাহলে কখনো স্কিপ করবে না, কোনো একটা পয়েন্ট বা কোনো একটা কিছু স্কিপ করবে না কনসেপ্ট। তো তোমাদের এ টু জেড পড়া লাগবে, প্রত্যেকটা জিনিস জানার জন্য পড়বো, নট পরীক্ষার জন্য পড়বে এমনটা কিন্তু না। আমরা জানার জন্য পড়তেছি, বর্তমান সময়টা কি বলতো, জানার জন্য পড়তেছি, নট তোমার পরীক্ষার জন্য পড়তেছি, পরীক্ষা যা আসবে সেটা, এটা এখন না, এটা অ্যাডমিশন ফেজে, অ্যাডমিশনের যেটা তোমার পরীক্ষা আসবে সেটাই পড়ো। বাট এট প্রেজেন্ট তোমাদের হাতে হিউজ একটা টাইম আছে, তুমি যদি ভালোভাবে কনসিস্টেন্টলি পড়াশোনা করো তুমি কিন্তু ভালো কিছু করতে পারবা, প্রপারলি সিলেবাসও শেষ করতে পারবা টাইমলি। ঠিক আছে, তো এই যদি তুমি টাইমগুলো প্রপারলি ইউটিলাইজ করো আর কি। ঠিক আছে, তাহলে তোমার প্রথম কাজ কি বলতো, তাহলে তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝে এবং প্রপার ওয়েতে শেষ করতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরটা কি আছে বলতো, আমরা অনেকেই ভয় পাই কিরকম প্রতিযোগিতা। এটা কিরকম ভাই, দেখো তো তুমি যে শিখছো কি শিখলা,
তুমি পরীক্ষার মাধ্যমে তোমাকে যাচাই করা যাবে, তাই না? যদি তুমি পরীক্ষা না দাও তাহলে তুমি বুঝতে পারবে যে আমার মধ্যে কতটুকু পোটেনশিয়ালিটি আছে বা অন্যরা আমার থেকে কতটুকু এগিয়ে আছে। এটা বোঝার জন্য ওয়ে কি বলতো, এটা বোঝার ওয়ে আছে একমাত্র যে তোমাকে প্রতিনিয়ত পরীক্ষা দেওয়া লাগবে, অর্থাৎ কোনো একটা কম্পিটিশন হইলে ওখানে তোমাকে পার্টিসিপেট করতে হবে। পার্টিসিপেটের মানে এই না যে তোমাকে ওখানে চ্যাম্পিয়ন হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা বা এমন কোনো কথা নাই যে তোমাকে ওই জায়গায় চ্যাম্পিয়ন হতে হবে বা ওই জায়গায় ফার্স্ট প্রাইজ নিতেই হবে আমাকে, এমন কোনো কথা নাই। তুমি ওখানে পরীক্ষা দাও ভাই, ওকে পরীক্ষাতে বুঝতে পারবা যে আমার পোটেনশিয়ালি কতটুকু, আমার গ্রোথ কতটুকু করা দরকার, আমি কতটুকু পিছিয়ে আছি, এটা তুমি ওখান থেকে অ্যাজিউম করতে পারবা যে আমাকে আরো বুস্ট আপ করতে হবে, তাই না? এখন তুমি যদি পরীক্ষায় না দাও, যদি এই মেন্টালিটি না নাও, পরীক্ষার হলে কিন্তু ভালো করতে পারবে, মেইন পরীক্ষায় কখনোই ভালো করতে পারবে না। তুমি এখন থেকে প্র্যাকটিস করলে তোমার দেখবে পরীক্ষার হলে যে একটা মেন্টালি প্রেশার ক্রিয়েট করে, তোমরা যারা এসএসসি দিয়েছো একটা তোমরা অটোমেটিক জানো যে পরীক্ষার হলে তুমি পারা জিনিসও ভুলে যাও, তাই না? এখন যে তোমার এই প্র্যাকটিসটা আগে থেকে প্রথম থেকে তোমার জানা থাকে যে পরীক্ষার হলে প্রেশার নিতে নিতে তুমি ইউজ টু হয়ে যাও বা অভ্যস্ত হয়ে যাও, তাহলে তোমার কিন্তু পরীক্ষার অত প্রেশার বা ফাইনাল পরীক্ষার সেই প্রেশারটা তোমার মধ্যে কিন্তু কোনো একটা ইফেক্ট ফেলতে পারবে না। তুমি কি ইজিলি তোমাকে নর্মাল পরীক্ষায় মনে হবে, কারণ তুমি ওই প্রেশারটা নিয়ে আসতেছো এবং তুমি তোমার যতগুলো দুর্বল পয়েন্ট তুমি কিন্তু আগেই ধরে নিতে পারতেছো যে আমার এই পয়েন্টটা দুর্বল আছে। তুমি একটা 100 মার্কের পরীক্ষা দিলা, দেখলা যে তুমি 60 পাইছো বা 60 পাইছো, তুমি 40 মার্ক কোন কোন পয়েন্টে ভুল করছো তুমি কিন্তু অটোমেটিকলি আইডেন্টিফাই করতে পারতেছো যে আমার এই টপিকের এই জায়গায় প্রবলেম, তো তুমি কি ওই টপিকটার পর আবার একটা এক্সট্রা টাইম দিতে পারতেছো। তো অনেকে কি করে ভাই, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না, যে আমি পারবো না, আগে ও নিজেকেই মনে করো ওই প্রতিযোগিতার পরিবেশ থেকে নিজেকে আগে সাইড করে নিয়ে নেয়, যার কারণে কিন্তু অ্যাডমিশনের সব থেকে বড় বাস খায় বা মারা খায়। তো চিন্তা করবা না যে আমি আমাকে ফার্স্ট হতে হবে বা আমাকে ভালো কিছু করতে হবে, এটা কোনো চিন্তা নাই। আমার কথা হচ্ছে আমার ভুল কোন জায়গায়, আমি নিজেকে যাচাই করবো যে আমি কতটুকু ইয়া করছি। কিন্তু এই জায়গায় যাচাই করার মাধ্যমে কখনো হতাশ হবা না যে অন্যরা ফার্স্ট আসছে বা 100-র মধ্যে 90 পাইলো বা 80 পাইলো, তো আমি পেলাম মনে করো 50, তো আমার থেকে 80 30 থেকে 40 মার্ক বেশি, তাই বলে আমি হতাশ হবো না। অন্যকে কখনো নিজের সাথে কম্পেয়ার করবা না, নিজের সাথে কম্পেয়ার করবা যে আমি বর্তমানে 80 পাইছি, এটাকে আমি কিভাবে তোমার মনে করো 50 পেয়েছি, কিভাবে এটাকে 60 করতে পারি, সেটার সাথে নিজের একটা কি প্রতিজ্ঞা থাকবে বা চ্যালেঞ্জ থাকবে যে আমাকে 60 পেতে হবে, এরপর 65, এরপর 70, এরপর 75, এভাবে নিজেকে বুস্ট আপ করবা, কখনো অন্যের সাথে কম্পেয়ার করবা না। যখন তুমি অন্যের সাথে কম্পেয়ার করবা তখনই কিন্তু তুমি তোমার সব থেকে যে মূল্যবান সময় বা মেন্টালিটি যাই বল না কেন সবকিছু নিজেকে তুমি ধ্বংস করে ফেলবা। তো এটা কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবে না, নিজেকে নিজের সাথে তুলনা করবা, ঠিক আছে? তো এগুলো আমাদের পড়াশোনার 4টা পয়েন্ট গুলো। তারপরে যে মেইন পয়েন্ট তোমাদের জন্য বর্তমান সমাজে সব থেকে বেশি ক্ষতিকর একটা দিক বলতে পারি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, অনেক কিছু আছে। তো এগুলোর মাধ্যমে আমাদের কি আসলে তোমরা বলো তো, তোমরা যে এই যে কয়েকটা দিন চালাইছো ফোন বা এই যারা আগে দিয়ে চালাও তাদের সাথে তারা জানোই, এই যে তোমরা মনে করো এসএসসি পরীক্ষা দেওয়ার পর যে ফেসবুক বা ইয়া দেখতেছো, এখানে কি আসলে তোমার কোনো পড়াশোনার কোনো কিছু ইফেক্ট ফেলতেছে বা পড়াশোনা কোনো কিছু জানতে পারতেছো, তোমার মনে করো নলেজ গেইন হচ্ছে এমন কোনো কিছু? কখনোই না ভাই, এগুলো থেকে কোনো কিছু শেখা যায় না। ফেসবুকের থেকে তুমি যে শিখতে চাও ইউটিউব থেকে একটু শেখা যায়, তারপর কি বল বিভিন্ন অনলাইন কোর্স সেখান থেকে, বাট ফেসবুক তোমার টাইম নষ্ট, তোমার জীবন ধ্বংস করার জন্য একটা অ্যাপে যথেষ্ট আছে, ফেসবুক বা ইনস্টাগ্রাম, এই দুইটা জিনিসে। তো তুমি চেষ্টা করবা দিনের মধ্যে কখনো তুমি এই জিনিসগুলা একাডেমিক, অর্থাৎ তোমার এই 2 বছর থেকে চেষ্টা করবা যে এখানে যে তোমার কোনো টাইম নষ্ট না হয় এই সোশ্যাল মিডিয়াতে। তো দিনে প্রত্যেকটা দিন তোমাকে মানে চেক করতে হবে এমন কোনো কথা নাই। ফ্যামিলির সাথে কথা বলবা, হোয়াটসঅ্যাপে কথা বলো, অন্য জায়গায় আছে ওখানে কথা বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাট ফেসবুকিং থেকে একটু দূরে থাকো বা ইনস্টাগ্রাম থেকে, কারণ এগুলো তোমার জীবনে গুরুত্বপূর্ণ সময়টাকে কেড়ে নেবে। তুমি এই লাইফটা পার করার পর দেন তুমি ফেসবুক ইউজ করো, কোনো অসুবিধা নেই। বাট তোমাদের যে এখন বর্তমান যে ম্যাচুরিটি লেভেল, দেখো আমাদের কিন্তু ফেসবুকটা এমনভাবে তৈরি করা হয়েছে, এমন অ্যালগরিদমে তৈরি করা হয়েছে, যেটা তুমি একটা জিনিস কোনো সার্চ দিলে দেখবা যে ওই রিলেটেড বারবার ভিডিওগুলো আসে, যার কারণে তুমি এডিক্টেড হয়ে যাও। কারণ তোমাকে এডিক্টেড রাখার জন্য কিন্তু তোমার অ্যালগরিদমটা সাজানো হয়েছে, ফেসবুকটা এইভাবে তৈরি করা হয়েছে বা ইনস্টাগ্রাম, যাতে তোমাকে ওই জায়গা থেকে ছাড়তে না হয়, ঠিক আছে? তো তুমি চেষ্টা করবা যে এগুলো যাতে কখনো তোমার জীবনের জন্য কোনো হুমকি স্বরূপ না হয়, ঠিক আছে? কারণ জীবন ধ্বংস করার জন্য এই যে ফেসবুকিং বা তোমার ইনস্টাগ্রাম এটাই যথেষ্ট। তুমি চেষ্টা করবা, কারণ যদি তোমার পড়াশোনার কোনো কাজেই এটা ইউজ হচ্ছে না, তো এটা ইউজ করবাই না। যদি করো খুব কম, সপ্তাহে একদিন, তাও 1 ঘন্টা বা আধা ঘন্টা। এখন তোমাদের ডেইলি ইউজ করো, তাহলে দেখবা যে জীবনে তোমার অনেক সময়টা নষ্ট করতেছো। তুমি ডেইলি যদি 2 ঘন্টা করে ইউজ করো, দেখো সপ্তাহে কিন্তু প্রায় 14 ঘন্টা হয়ে যায়। তো 14 ঘন্টা ভাবো কতটুকু পড়া যায়, ঠিক আছে? তো এটা কখনো ইউজ করবা না, এটা তুমি অ্যাভয়েড করার চেষ্টা করো। যদি নাও পারো তাহলে চেষ্টা করবে যে উইকলি 1 বার বা 2 বার, 1 দিন বা 2 দিন
আর কেউ যদি ডেইলি ইউজ করো, তো ডেইলি ইউজ করলে কিন্তু তুমি চেষ্টা করবা যাতে ওরা 20 থেকে 30 মিনিটের বেশি না হয়। ভাই এই একাডেমিক লাইফটা তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ইন্টারমিডিয়েট। এখান থেকে তুমি ডিসাইড করবা যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবা নাকি ডাক্তার হবা, ঠিক আছে? ওকে, তো দেখো এখন আমাদের 6 নম্বর যে পয়েন্ট, এটা সব থেকে বেশি, কারণ তোমাদের লেভেলে এই প্রবলেমটা যে এত হচ্ছে বলার বাইরে। যারা মনে করো এই যে পয়েন্টটাকে কোপ উইথ করতে পারবে, সে জীবনে শাইন করতে পারবে। কি বলছি বলতো? বিপরীত জেন্ডারের প্রতি দুর্বল। কারণ এই মুহূর্তে যারা মনে করো কম্বাইন কলেজে পড়ো, তাদের কথাই বলতেছি। যারা মানে সেপারেট মানে গার্লস বয়েজ কলেজে পড়ো, তাদের হিসেবে একটু একটু আলাদা। কিরকম? তারা একটু মানে সুযোগ কম পায়। তারাও করে না এমনটা, কিন্তু তারাও কিন্তু করে। তো তুমি যদি এই একাডেমিক লাইফে প্রেম প্রীতি করে টাইমটা নষ্ট করে দাও ভাই, পরে কিন্তু অ্যাডমিশন তুমি সব থেকে বেশি ধরা খাবা। তো তুমি চেষ্টা করবা যে এই তোমার একাডেমিক লাইফে যদি এই জিনিসটা কখনো না আসে, যে বিপরীত জেন্ডারের প্রতি তোমার দুর্বলতা। তো তোমার কাজ হচ্ছে কি বলতো, এই মুহূর্তে যারা আছে তোমার সব কি বলতো কম্পিটিটর, তোমার কি বলতো তোমার যোদ্ধা, তোমার ওর সাথে তোমাকে যুদ্ধ করে তোমাকে একটা সিট তোমাকে দখল করতে হবে। তো ওদেরকে কখনো ছাড় দেবে না, ছেলেরা কখনো মেয়েদেরকে ছাড় দেবে না, মেয়েরা কখনো ছেলেদেরকে ছাড় দেবে না তোমরা, ঠিক আছে? তো তোমাদের কাজ কি বলতো, এই মুহূর্তে ওগুলোকে একদম মাথার মধ্যে আনাই যাবে না, সব ডিলেট, যে আমাকে ভালো কিছু করতে হবে দেন আমি বাকি সব, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমার কাজ যে এ সকল দেখলেই তোমরা দূরে যাবা। তো আমার নটরডেমের একটা কথা বলি, এটা খুব ইন্টারেস্টিং একটা কথা। আমাদের ম্যাম ছিল অশ্রু ম্যাম, আমাদের ইংলিশ ক্লাস নিছিল। তো উনি আমাদের এভাবে মোটিভেটেড করতো। সেটা তোমাদের বলছি যে তোমাদের লেভেলে যারা পড়ে তারা তোমাদের কিন্তু তোমাদের না, তারা তোমাদের কি বলতো, তারা সেগুলো তোমাদের বড় ভাইদের জন্য। অর্থাৎ যারা ব্যাচমেট আছে, ব্যাচমেটটা কিন্তু আমাদের জন্য না, তোমাদের জন্য না, সেগুলো বড় ভাইদের জন্য। তো এভাবে আমাদের মোটিভেটেড করতো। তো আমি তোমাদের ঠিক এই বিষয়টা বোঝার চেষ্টা করলাম যে তোমার ব্যাচমেট আছে, এটা কিন্তু কখনো হয় না, অ্যাজ ইউজুয়াল খুব কম হয়। তো তুমি চেষ্টা করবে এগুলো অ্যাভয়েড করা, কারণ এগুলো হারাম। হারামটা কখনো কিন্তু জীবনের জন্য ভালো কিছু বয়ে আনে না, ঠিক আছে? হারামে থাকলে আল্লাহ তাআলা কখনোই সফলতা দেয় না। তো তুমি চেষ্টা করবা, যারা মুসলিম তারা চেষ্টা করবা যে এসব হারাম কাজের মধ্যে কখনো যদি নিজেকে ইনভলভ না করো, এবং অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়বা, ঠিক আছে? কারণ আর যদি কখনো এই সকল মধ্যে ইনভলভ হয়ে যাও, তো তুমি বড় ভাইদের মাঝে ডিসকাশন করবা যে ভাইয়া কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি। তো তুমি যদি এই কাজটা ভালোভাবে মেনটেন করতে পারো বা এইটা থেকে দূরে থাকতে পারো, আশা করি তোমার জীবনে কখনোই কোনো কিছু আর মানে বাধা হয়ে দাঁড়াবে না তোমার সফলতার পেছনে, তুমি যদি প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়ো। ওকে, তো এখন লাস্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ডেইলি ডিসিপ্লিন। এটা বলতে কি বোঝায় একটু তোমাদের বোঝাই। এই ডেইলি ডিসিপ্লিন বলতে তোমার এই পয়েন্টটাকে বোঝায়, দেখো যে তুমি ডেইলি পড়াশোনা করবা প্লাস ঘুম, এই দুটোকে মেনটেন করা। কিরকম? পড়াশোনা আর ঘুম। কি বললাম? পড়াশোনা প্লাস ঘুম। তো তোমার জন্য সাইকেল সেন্স না হয় যে আমি আজকে 5 ঘন্টা পড়লাম, কালকে পড়বো 10 ঘন্টা, তারপর দিন আবার পড়বো না, এরকম যে না। তোমাকে ডেইলি একটা টাইম ফিক্স করা লাগবে যে আমি অন্তত ডেইলি যেন আমি 6 আওয়ার পড়তে পারি। কত আওয়ার? একাডেমিকের জন্য প্রত্যেকটা দিন কয় ঘন্টা? 6 ঘন্টা মিনিমাম। আজকে আমি 12 ঘন্টা পড়বো, কালকে পড়বো না, পরশুদিন পড়বো না, তারপর আবার পড়বো, এরকম করে হবে না কেন ভাই? তোমাকে ডেইলি একটা কনসিস্টেন্টলি ফলো করতে হবে, এবং স্লিপ সাইকেলটা অবশ্যই ঠিক করতে হবে। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট স্লিপ সাইকেল। তো অনেকে দেখি যে স্লিপ সাইকেলটা একটু চেঞ্জ করো, কিরকম? অনেকের রাত জাগো দিনে ঘুমাও, এটা এখন ঠিক না। কারণ আমাদের ব্রেইনে একটা ফাংশন আছে, কিরকম? তো ব্রেইন কিন্তু তুমি যদি কম ঘুমাও, কম ঘুমিয়ে থাকতে পারবা, কিরকম একটা টাইম আছে। তুমি যদি রাত 12টা থেকে 3টা 4টা এই টাইম 4 ঘন্টা ঘুমাও, অন্য সময় 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমে যে ইফেক্টটা হবে, এই 4 ঘন্টা ঘুমে তার থেকে বেশি ইফেক্ট হবে, ইফেক্টিভ ঘুমাবে, বুঝতে পারছো? তো তুমি চেষ্টা করো, তোমাদের যে চাপ বর্তমান কম, তো তুমি চেষ্টা করবা যে 11টা থেকে 12টার মধ্যে ঘুমায়, 5টার মধ্যে উঠে দেন পড়াশোনা করতে পারবা, ঠিক আছে? তো আমার তো জানি যে একটা বাক্যই আছে, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। তো তুমি যদি এই বাক্যটা মানো, অবশ্যই তোমার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তো ডেইলি চেষ্টা করবা যে পড়াশোনা, ঘুম এবং টাইমলি করবা, কোনো টাইম নষ্ট করবা না। তো কখনো তোমার মানে আড্ডা দেবা না, ফ্রেন্ডের সাথে বেশি আড্ডা দেওয়া, এই লেভেলে আড্ডা দেওয়ার দরকারই নাই। মানে এই লেভেলে অত ফ্রেন্ডশিপ দরকার নেই যে তোমার জীবনের জন্য একটা ভয়ঙ্কর কিন্তু মানে দিক দেখে নিয়ে আসবে। তো তুমি চেষ্টা করবা যে এই মুহূর্তে ফ্রেন্ড বা যাই কিছু বলো না, সব থেকে দূরে থাকা যায় কিভাবে। ওকে, তো তোমার জীবনে এই কয়েকটা ভুল যদি তুমি অ্যাভয়েড করতে পারো, আশা করি তোমার সফলতাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এবং অবশ্যই মাথায় রাখবা যে সফলতার মালিককে বলতো আল্লাহ। তুমি তোমার পরিশ্রম, তুমি তোমার যদি এই দিকগুলো ভালোভাবে পরিশ্রম করে আগায় যাও, দেন আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে অবশ্যই সফলতা দেবে। আল্লাহ বলছে কি বলতো, আল্লাহ কখনো পরিশ্রমীদের হতাশ করে না। আল্লাহ বলছে তোমরা কষ্ট করো, ফল দেওয়ার মালিক কে? আমি।
তো আল্লাহ অবশ্যই তোমাদের ফল দেবে তোমাদের কষ্ট অনুযায়ী। যে যত বেশি কষ্ট করবে তার সফলতা বা তার লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা সব থেকে বেশি হবে। জীবনে ভালো কিছু করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো জীবনে তুমি এমন কাউকে দেখাইতে পারবা না যে তোমার কষ্ট করে নাই বাট অনেক সফল হয়েছে, এরকম লোকের দেখা খুব মুশকিল বা নাই বললে চলে। যারা জীবনে অনেক বেশি কষ্ট করছে তারাই কিন্তু জীবনে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারছে। তুমি পৃথিবীতে এমন একটা লোক দেখাইতে পারবে না যে পরিশ্রম করে নাই বাট ভালো কিছু করছে, মেডিকেল, বুয়েট বা অন্য ঢাকা ভার্সিটি সব জায়গায় টপ র্যাঙ্ক করছে, এরকম কাউকে দেখাইতে পারবে না যে জীবনে পড়াশোনা না করে এই কাজগুলো করছে। যারা জীবনে বেশি পরিশ্রম করছে, হার্ড ওয়ার্কিং করছে, তারাই কিন্তু এই জগতে ভালো র্যাঙ্ক করতে পারছে। তো তোমাদের উদ্দেশ্যে আমার এই কথা থাকবে, জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নাই। ডেইলি হার্ড ওয়ার্ক করবা এবং আল্লাহকে চাবা যাতে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছায় দিতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।